দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হলো শেয়ার বাজারে পতন নিয়ে উদ্বেগ শাসক শিবির। রাত পোহালেই লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট। 10টি রাজ্যের 96টি লোকসভা কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই রাজ্যগুলি হলো অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর। 2019-এর নির্বাচনে এই আসনগুলির মধ্যে 42টি আসনে জয় পেয়েছিল বিজেপি ও তার সহযোগীরা। অন্যদিকে কংগ্রেস জয় পেয়েছিল মাত্র 6টি আসনে। খানিকটা পিছিয়ে গিয়ে 2009-এর লোকসভা নির্বাচনের ফলাফলের পরিসংখ্যান দেখলে দেখা যায় ওই সময়ে কংগ্রেস এই 96টি আসনের মধ্যে প্রায় 50টিরও বেশি আসন জয়লাভ করেছিল। অর্থাৎ একসময়ে কংগ্রেসের দুর্গ বলেই পরিচিত ছিল এই আসনগুলির মধ্যে বেশিরভাগ আসন। পরিবর্তিত পরিস্থিতিতে কংগ্রেসের হাতছাড়া এই আসনগুলি এখন পদ্মের অনুকূলে। তাই 2024-এ 2019-এর ফলাফল ধরে রাখা কিংবা আরও বেশি আসনের জয় যেমন বিজেপির লক্ষ্য, তেমনি কংগ্রেসের লক্ষ্য হারানো জমি ফিরে পাওয়া। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রদেশে বিজেপি খুব ভালো অবস্থায় থাকলেও মহারাষ্ট্র ও বিহারে অনেকটা বেকায়দায় রয়েছে বিজেপি। বিশেষ করে মহারাষ্ট্র ও বিহারে শরিক দলের জন্যই বিজেপির এই অস্বস্তি। অন্যদিকে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের গ্রেফতারে অনেকটাই সহানুভূতির হাওয়া রয়েছে তার অনুকূলে। ফলে এই 3 রাজ্য বিজেপিকে ভাবাচ্ছে। অন্যদিকে বিরোধী জোটের মূল ভরসা আঞ্চলিক দলগুলি। এরা কতটা ভোট নিজেদের অনুকূলে নিতে পারবে তার উপরই জোটের সাফল্য নির্ভর করবে। কেননা কংগ্রেস সাংগঠনিকভাবে হিন্দি বলে এখনও যথেষ্ট দুর্বল। তাই আগামীকালের ভোট নিঃসন্দেহে চাপে রেখেছে শাসক এবং বিরোধী উভয় শিবিরকেই। তবে হিন্দি বলে 3 দফায় যেভাবে ভোটের হার কমেছে এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও ধোঁয়াশায় রয়েছেন। এদের সবারই প্রায় একই অভিমত যে শুরুতে ভোট যেমন একপেশে হবে বলে মনে করা হচ্ছিল সেই সম্ভাবনা ক্রমশ কমছে। বিরোধী শিবিরও জোর টক্কর দিচ্ছে শাসক শিবিরকে। এদিকে তৃতীয় দফার পর বৃহস্পতিবার শেয়ার বাজারে রীতিমতো ধস নেমেছে। দিনভর কখনো 800 পয়েন্ট, কখনো 900 পয়েন্ট এবং অবশেষে 1000 পয়েন্টও নেমে গিয়েছে সেন্সেক্স। এই দিনেই 6.5 লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে লগ্নিকারীদের। এরই মধ্যে বিদেশি আর্থিক সংস্থাগুলি হঠাৎ ভারতের শেয়ার বাজারে লগ্নি করা অর্থ এফআইআই তুলে নিতে শুরু করেছে। বুধবারই 6,500 কোটির বিদেশি লগ্নি প্রত্যাহার হয়েছে। শুক্রবার সেন্সেক্স কিছুটা উঠলেও আশানুরূপ নয়। অতীতে দেখা গিয়েছে ভোট পর্বে শেয়ার বাজার যখনই নিম্নমুখী হয়েছে তখনই পতন ঘটেছে শাসকের। তাই কিছুটা আতঙ্কিত বিজেপি। ভোট পর্ব শুরু হওয়ার আগে নরেন্দ্র মোদী যতটা আত্মবিশ্বাসী ছিলেন এখন তিনি এবং তার দল ততটাই টালমাটাল অবস্থায় রয়েছে। ইন্ডিয়া এনএসি ভোলাটিলিটি ইন্ডেক্সের ইঙ্গিত আসন কমতে চলেছে বিজেপির। সেটা হলেও একক সংখ্যাগরিষ্ঠ সরকার কিছুতেই হবে না। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় শেয়ার মার্কেট ও আতঙ্ক। কেজরিওয়াল জেল থেকে ছাড়া পেতে যেন দেশের নির্বাচনী চিত্র দ্রুত বদলে যাচ্ছে জানিয়ে দেশে ও বিদেশে সংবাদ মাধ্যমে সবচেয়ে বেশি রকম আলোচনা হচ্ছে। ইডির পক্ষ থেকে সব রকমের চেষ্টা চালিয়েছিল যাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বেল না হয়, কিন্তু শীর্ষ আদালত ইডির আইনজীবীর কোনো কথাই শোনেননি। এমনকি সর্বশেষ যুক্তি যাতে কেজরিওয়ালের নির্বাচনী ভাষণে কিছু শর্ত দেওয়া হয় তাও শীর্ষ আদালত না মেনেই বেইলের আদেশ প্রদান করেছেন। জেলের বাইরে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল 20 দিন থাকবেন। 2 জুন আবার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু জেল থেকে বের হয়েই অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির হনুমান মন্দিরে পুজো দিয়ে জয় বজরংবলী বলে মোদিজির বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরু করে দিয়েছেন। প্রতিটি র্যালিতেই ভারত মাতা কি জয় এবং ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম বলে এক জ্বালাময়ী বক্তব্য রাখছেন। এতে গেরুয়া শিবিরের রাতের ঘুম উড়ে গিয়েছে বলেই মনে হচ্ছে। কেজরিওয়াল স্পষ্ট করে ঘোষণা করেছেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এইবারের লড়াই, এই লড়াই জিততেই হবে। কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে আসার সাথে সাথে ইন্ডিয়া জোট যেন আরো ভয়ঙ্করভাবে তেজি হয়ে উঠছে বলে মনে হচ্ছে। ফলে এনডিএ শিবিরের শীর্ষ নেতাদের মাথায় এখন অন্য চিন্তা খেলা করছে। কারণ 400 পারের স্লোগানটি যে ক্রমশ হাস্যকর হয়ে উঠছে তা এবার নিজেরাও টের পাচ্ছেন। ইডি সিবিআই আধিকারিকরাও চিন্তিত। তবে কি এবার সত্যি পালাবদল হতে চলেছে?
যদি পালা বদল হয় তাহলে তাদের এই যে অসম্ভব রকমের বাড়াবাড়ি, এর কি হবে? তাই এখন ইডির অভিযান প্রায় বন্ধই বলা চলে। এদিকে দেশের উদ্যোগপতিরাও নয়া সহযোগী শক্তির উৎস সন্ধানে ব্যস্ত। একদা মোদিও টের পেয়ে আজ প্রিয় বন্ধুদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছেন। যেদিন তেলেঙ্গানায় আদানি আম্বানির বিরুদ্ধে মুখ খোলার পর ইডি আধিকারিকেরা আর কোনো বিরোধী নেতার বাড়িতে অভিযান চালাতে সাহস পাচ্ছেন না, কারণ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কর্তৃক কালোধন পাচারের অভিযোগ করার পরেও ইডি আধিকারিকেরা সেই সব টাকা পাচারকারীদের বিরুদ্ধে কোনো অভিযান শুরু না করেই বসে রয়েছেন। তারাও বিভ্রান্ত। এরই মধ্যে দেশের শেয়ার মার্কেট প্রতিনিয়ত নিম্নমুখী হচ্ছে, অর্থাৎ উদ্যোগপতি সহ দেশের বিনিয়োগকারীরাও জেনে গিয়েছেন যে দেশে পালাবদল হতে চলেছে। তাছাড়া উদ্যোগপতিরা প্রত্যেক লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই একটা এক্সিট পুল করিয়ে থাকেন। প্রথম 3 ধাপের ভোটের এক্সিট পুলও তাদের হাতে এসে গিয়েছে বলে সংবাদটাই শঙ্কা বাড়ছে। সকলেই নতুন বন্ধু খোঁজা শুরু করে দিয়েছেন। তাই সেদিন তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ঘোষণা করে দিয়েছেন যে তৃতীয়বার নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, মোদীজি যদি প্রধানমন্ত্রী না হন তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? সে না হয় নির্বাচনের ফল ঘোষণার পরেই দেশের মানুষ জানবেন। কিন্তু এই নিয়ে শুধু চর্চা বিরোধী রাজনৈতিক জোটের মধ্যে নয়, শাসক দলের অন্দরেও তীব্র চর্চা চলছে। বিরোধীরা আপাতত স্বৈরতন্ত্রকে আটকাতেই ব্যস্ত হয়ে পড়েছেন, কারণ এই স্বৈরতান্ত্রিক শক্তি দেশের সংবিধানকেই শেষ করে দিতে চাইছে। তাই এই প্রচেষ্টা রাখতেই হবে। দিল্লির মুখ্যমন্ত্রী জেল থেকে সাময়িক ছাড়া পেয়ে প্রতিটি বক্তব্যই রাখছেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। তার প্রতিটি বক্তব্যে মোদিজিকে স্বৈরতান্ত্রিক নেতার প্রধান মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে মোদিজি কিন্তু কেজরিওয়ালের কোনো অভিযোগেরই জবাব সঠিকভাবে দিচ্ছেন না বা দিতে পারছেন না। এদিকে আজ চতুর্থ দফায় ভোট কি বার্তা নিয়ে আসে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যেই অধিক আসনেরও বেশি ভোট সম্পন্ন হয়ে গিয়েছে। আজ চতুর্থ দফায় যে কটি রাজ্যে ভোট হচ্ছে এর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্যেই মোদী লহর ছিল 2019 সালের নির্বাচনে, এবং সবকটি রাজ্যেই ভালো ভোট পেয়েছিল। তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গে কিছুটা কম আসন পেলেও ফলাফল তুলনামূলকভাবে অতীতের নির্বাচনের নিরিখে গেরুয়া শিবিরের পক্ষে ভালো ছিল। এই চতুর্থ দফায় ভোটের মধ্যে যেসব রাজ্য রয়েছে এর মধ্যে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও মধ্যপ্রদেশ রয়েছে। বিভিন্ন ওপিনিয়ন পুল এর যে সার্ভে রিপোর্ট সামনে এসেছে এতে কেবলমাত্র মধ্যপ্রদেশ কিছুটা ভালো অবস্থানে শাসক দল বিজেপি, কিন্তু তা সত্ত্বেও গতবারের জেতা 5-6টি আসন হারতে পারে বিজেপি। এইসব আসনে কংগ্রেস থাবা বসাতে চলেছে বলে সার্ভে রিপোর্টে আগাম সংকেত পাওয়া গেছে। আর বাকি সবকটি রাজ্যেই গতবারের নির্বাচনে জেতা আসন ধরে রাখা কঠিন। আর উত্তরপ্রদেশ সহ এইসব রাজ্যে জেতা আসন ধরে রাখতে না পারলে 250 আসন পার করাও কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এই নিয়ে শাসক দলের অভ্যন্তরেও নতুন নেতা খোঁজার প্রচেষ্টা শুরু হয়ে যাবে। হয়তো আগামীকাল থেকে এক নতুন খেলা শুরু হয়ে যাবে। সকলেই জানেন একমাত্র নরেন্দ্র মোদী দেশের প্রধান প্রধানমন্ত্রী, যিনি বিজেপি দলের সর্বভারতীয় নেতাদের পেছনে ঠেলে দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে সক্ষম হয়েছিলেন। তাই তিনি এবং তার একান্ত সহচর নকল চাণক্যের নজর নিজ দলের সব মুখ্যমন্ত্রীর দিকেই একটু বেশি ছিল। তাই এই নির্বাচনের আগেই দেশের প্রায় সব রাজ্যের জনপ্রিয় বিজেপি মুখ্যমন্ত্রীদের পদ থেকে সরিয়ে দিয়ে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। কেবলমাত্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়া তিনিও গোপন ইঙ্গিত পেয়ে গিয়েছেন যে তাকে হয়তো নির্বাচনের পর পদ ছেড়ে দিতে হতে পারে যদি মোদিজি আবার ফিরে আসেন। তাই বর্তমান ঠাকুর নবীর তৎপরতা ও যোগীজির মানসিকতা নিয়ে রাজনৈতিক মহলে সন্দেহ দেখা দিয়েছে। মোদিজি ব্যর্থ হলে সেই জায়গায় একান্ত অনুচর শাহজিকে ঠেলে দেওয়া হতে পারে। আর এই চতুর্থ দফায় নির্বাচনে যেসব রাজ্যে ভোট হচ্ছে এতে গতবারের ফলাফলের চেয়ে ভালো ফল করতে হবে, নইলে কোনো আশাই পূর্ণ হবে না শাসক দলের, এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকায় হতাশ প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশনের ভূমিকাকে ঘিরে ক্রমশই
বড়সড় প্রশ্নচিহ্ন উঠে আসছে বিভিন্ন ইস্যুতে। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।